আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও চলে এসেছি IELTS এর আরেকটি লাইভ ক্লাস নিয়ে। আর আপনারা দেখতেই পারছেন আজকে আমাদের টপিক হলো IELTS এর স্পিকিং মডিউলটা। আজকে আমরা দেখে ফেলবো IELTS এর স্পিকিং মডিউলে কি আছে, সাথে আমরা এটাও দেখব IELTS এর স্পিকিং এর জন্য আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে, কেমনে আমরা ভালোভাবে স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবো আমাদের এইসব। সো আপনারা অবশ্যই আমাকে জয়েন করে ফেলেন তাড়াতাড়ি, যাতে আমি ক্লাসটি শুরু করে দিতে পারি। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে এসেছেন। আর অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আমার ভয়েস, আমার ভিডিও সব ক্লিয়ার আছে নাকি। আমাকে একটি থামস আপ দিয়ে অবশ্যই জানিয়ে দিবেন। অলরাইট, আর অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে এসেছেন। আজকে আমরা IELTS এর আরেকটা লাইভ ক্লাস করতে যাচ্ছি। আজকে আমাদের টপিক হলো IELTS এর স্পিকিং মডিউলটা। আমি দেখছি অলরেডি আমাকে অনেকজন জয়েন করে ফেলছেন। শহীদ ভাইয়া আমাদেরকে চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, নাফিসা আপু আমাদেরকে বাগেরহাট থেকে জয়েন করেছেন, তাসমিয়া আপু জয়েন করেছে পুরান ঢাকা থেকে, সোহাগ ভাইয়া বলছেন উনি আমাদের সঙ্গে আছে ময়মনসিংহ থেকে। আচ্ছা, তারপর আমি দেখছি সিলেট থেকে আছে আমাদের সঙ্গে সায়েদ নাইম ভাইয়া। আমি দেখতে পারছি আমাকে অনেকজন সালাম জানাচ্ছেন। ইভা আপু আসসালামু আলাইকুম জানাচ্ছেন। সবাইকে জানিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম। আর আমি দেখতে পারছি আমাকে অনেকজনই জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে আজকে আমাদেরকে জয়েন করেছেন। আমি দেখছি আমাদেরকে আফরিন আপু জয়েন করেছেন ঢাকার গাউসিয়া থেকে। দেন মজুমদার ভাইয়া, কাকুন মজুমদার ভাইয়া আমাদেরকে ঢাকা থেকে জয়েন করেছেন। আমি দেখছি আমার সঙ্গে আমার ইউটিউব স্টুডেন্টসরাও আছে। ইশরাত আপু জয়েন করেছে কুমিল্লা থেকে। দেন দেখছি হ্যাপি হক ভাইয়া জয়েন করেছেন সিলেট থেকে। দেন আরো অনেকজন আমাদেরকে জয়েন করে ফেলেছেন। এমডি ফাহিম ভাইয়া জয়েন করেছেন ঝিনাইদহ থেকে। আচ্ছা, শরীফ ভাইয়া জয়েন করেছেন সুনামগঞ্জ থেকে। যারা আমাকে অলরেডি জয়েন করে ফেলেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দিবেন, যাতে ওরাও আমার ক্লাসটা জয়েন করে ফেলতে পারে আর ওরাও যাতে আমার সঙ্গে IELTS এর প্রিপারেশনটা নিতে পারে। আর আপনারা যারা আমাকে জয়েন করছেন তাদেরকে জানিয়ে দিই আজকে আমাদের IELTS এর লাইভ ক্লাস হলো IELTS এর স্পিকিং মডিউল নিয়ে। আজকে আমরা দেখব IELTS এর স্পিকিং মডিউলে কি আছে, সাথে আমরা এগুলাও দেখব যে কেমনে IELTS স্পিকিংটা অ্যাকচুয়ালি আনসার করতে হয়। আমরা কিছু টিপস এন্ড ট্রিক্সও দেখে ফেলবো কেমনে আপনারা সুন্দর করে IELTS এর স্পিকিংটা আনসার করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আর আজকে আমরা পড়তে যাব IELTS এর স্পিকিং মডিউল নিয়ে। আমি দেখছি অনেকে এখনো আমাকে জানাচ্ছেন যে শান্ত ভাইয়া আমাকে কুষ্টিয়া থেকে জয়েন করেছেন, ওয়ালিদ ভাইয়া রংপুর থেকে আছেন, আর ঢাকা থেকে তো অনেকজন আছেনই, গোপালগঞ্জ থেকেও আমাদের সঙ্গে জয়েন করেছেন। ভেরি নাইস। আচ্ছা, আমি দেখছি সাফা আপু চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। সবাইকে আসসালামু আলাইকুম আবারও জানিয়ে দিই। আর যারা আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, সবাইকে বলে দিই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আপনারাও ভালো আছেন। যারা আমাকে জয়েন করছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিও যারা IELTS এর প্রিপারেশন নিবে তাদের জন্য যাতে উপকার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা IELTS এর স্পিকিং অংশ নিয়ে পড়বো। ওকে, আর আপনারা অবশ্যই একটি থামস আপ দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি, আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি, আমার ভিডিও ক্লিয়ার আছে নাকি। আমাকে একটি থামস আপ দিয়ে অবশ্যই চ্যাট বক্সে জানিয়ে দিবেন। আর সাথে আমাকে এটাও জানিয়ে দিবেন আপনাদের কি প্রশ্ন আছে IELTS এর স্পিকিং মডিউল নিয়ে। আপনারা কোথায় কনফিউশন ফেস করেন, কোন জিনিসটা আপনাদের হার্ড লাগে। যে কোনো কোয়েরিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েরিজ গুলা আনসার করতে। জি, আমি দেখছি আমাকে অনেকজন বলছেন যে ঠিক আছে, তাহলে আমি যে ধরে নিব যে আমার ভয়েস আর হচ্ছে ভিডিও সব ক্লিয়ার আছে। অলরাইট, তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি IELTS এর স্পিকিং অংশ নিয়ে।
আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের কোয়েরিজ গুলা ড্রপ করে দিবেন অ্যাবাউট আইএলটিএস এর স্পিকিং বা ইন জেনারেল আইএলটিএস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অলরাইট, তাহলে আমরা স্টার্ট করে ফেলি আমাদের আজকের ক্লাস। আমরা অনেকদিন ধরে আইএলটিএস এর ক্লাস নিয়ে আসছি, লাইভ ক্লাস নিয়ে আসছি আমাদের পেজে। আপনারা যারা অলরেডি ওইসব ক্লাস করেছেন আপনারা জানেন যে আমরা এই ক্লাসগুলোতে আপনাদের কনফিউশন ক্লিয়ার করি, আপনাদেরকে মডিউলের কিছু আইডিয়াস দিই, কেমনে আনসার করতে হয় এইসব আপনাদেরকে জানিয়ে দিই। সো আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আইএলটিএস নিয়ে, আইএলটিএস সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অলরাইট, সবাই আমাকে বলছে অল ওকে, আমি কন্টিনিউ করতে পারি। অলরাইট, লেট আস মুভ অন। ব্যান্ড ডেসক্রিপ্টরস। আইএলটিএস এর যে কোনো জিনিস আগে আইএলটিএস পড়ার আগে আমাদেরকে ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি এটা জানাটা খুবই প্রয়োজনীয়। ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা আসলে কি? ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিস হলো আপনার আইএলটিএস এর স্পিকিং এ আপনি যখন এক্সামিনারের সাথে ওয়ান অন ওয়ান বসবেন, সে আপনার স্পিকিং দেখে, স্পিকিং শুনে আপনাকে কিসের বেসিসে জাজ করবে, কিসের বেসিসে আপনাকে নাম্বার দিবে। আমরা জানি আমাদের ব্যান্ড স্কোর আইএলটিএস এর হচ্ছে কি, হাইয়েস্ট ব্যান্ড স্কোর হচ্ছে 9। সো আউট অফ 9 আপনাকে কি 6 দিবে, 5 দিবে, 7 দিবে? এই সব ক্রাইটেরিয়া গুলাই হচ্ছে আপনার ব্যান্ড ডেসক্রিপ্টরস। আপনার এক্সামিনার কি কি নোটিস করবে আপনাকে স্কোরিং করার সময়। আইএলটিএস 4টি লেভেলে আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা যাচাই করার জন্য, মানে ব্যান্ড ডেসক্রিপ্টরসটা আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা যাচাই করে 4টি লেভেলে। এই লেভেলগুলো ব্যান্ড ডেসক্রিপ্টর হিসেবে পরিচিত। এই 4টা জিনিসই আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস হিসেবে পরিচিত, যেই জিনিসগুলা আপনার এক্সামিনারকে হেল্প করবে আপনাকে স্কোরিং করার জন্য, আপনাকে মার্কস দেওয়ার জন্য। এই 4টা হলো আমাদের আইএলটিএস এর স্পিকিং এর ব্যান্ড ডেসক্রিপ্টরস। হিয়ার্স দ্য থিং, ইন আইএলটিএস রিডিং, লিসেনিং বা রাইটিং সবকিছুতে তো ধরেন আপনার একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে। আপনার যদি 40-এ আপনি 30 পান তাহলে এত ব্যান্ড স্কোর পাবেন। আপনি 40-এ 38 পেলে আপনার ব্যান্ড স্কোর হবে 8.59 এরকম। কিন্তু আইএলটিএস এর স্পিকিং অংশে আপনার তো এরকম 40 মার্কস বা 50 মার্কস এরকম রিজার্ভড নেই। সো এই ক্ষেত্রে আপনার এক্সামিনার আপনার কথা শুনে স্পিকিং এক্সামের সময় আপনাকে স্কোর করবে। আর কি 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 থাকতে হবে আপনার কথা বলার সময়? এই যে এই 4টা জিনিস আপনার এক্সামিনার নোটিস করবে আপনার কথা বলার সময়। এই 4টা জিনিস কি কি? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, আর একটা হলো প্রোনাউন্সিয়েশন। তাহলে আমরা একটা একটা জিনিস দেখে আসি যে এই 4টা জিনিস আসলে কি, আপনার এক্সামিনার আসলে কি দেখে আপনাকে মার্কিং করবে, আমরা এগুলা দেখে আসি। বিফোর উই গো এনি ফার্দার, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন আপনারা আইএলটিএস এর স্পিকিং মডিউলে কে কত কনফিডেন্ট, একটু দেখে ফেলি আমরা। আপনারা আইএলটিএস এর স্পিকিং মডিউলে কে কত স্কোর আশা করছেন এটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তাহলে আমার একটা আইডিয়া হয়ে যাবে আপনারা কে কতটুকু কনফিডেন্ট। অলরাইট, আমি দেখছি হাফিজুর রহমান ভাইয়া বলছেন উনি আশা করছেন ব্যান্ড স্কোর 8 আইএলটিএস স্পিকিং এ। এমডি ফাহিম ভাইয়া 7+ আশা করছেন। মাসুম খান ভাইয়া 7 আশা করছেন। দেন সাইদুল ইসলাম ভাইয়াও 7 আশা করছেন। দেন আমি দেখছি একজন ভাইয়া বলছেন 8 আউট অফ 9 আশা করছেন। ঠিক আছে, ভেরি নাইস। তাহলে সবাই দেখছি আইএলটিএস এর স্পিকিং এ মোটামুটি কনফিডেন্ট আছেন আর সবারই ব্যান্ড স্কোর একটু উপরের দিকে। ইয়েস, আইএলটিএস এর স্পিকিং এ ব্যান্ড স্কোরটা আমরা একটু উপরের দিকেই টার্গেট করব, কারণ এই পার্টটা খুব একটা সহজ না। আপনাদের ইংলিশ স্পিকিং এর চর্চা থাকলে এই পার্টটা খুবই ইজি হয়ে যায়। আচ্ছা, আমি দেখছি সীমান্ত ভাইয়া বলছেন উনি 7 আশা করেন। গাজী আকরাম রনক ভাইয়া বলছেন 7 or 7.5। দেন সুমি ইসলাম আপু বলছেন 7। আচ্ছা, মোর অর লেস সবাই মোটামুটি 7 এর আশেপাশে টার্গেট করেছেন। দ্যাট ইজ গ্রেট টু নো। আইএলটিএস এর স্পিকিং এ আপনারা যদি প্রপার গাইডলাইনস গুলো ফলো করেন আর প্রপারলি প্র্যাকটিস করে থাকেন আপনার স্পিকিং স্কিলটা ইংলিশে, কারণ প্র্যাকটিস ইজ দ্য কি হিয়ার,
তাহলে কিন্তু আপনার জন্য 7 পাওয়াটা অ্যাকচুয়ালি খুব একটা টাফ না, অ্যাকচুয়ালি পসিবল। 7, 8 এসব ব্যান্ড স্কোর পাওয়া অ্যাকচুয়ালি অনেকটুকু পসিবল। অলরাইট, আমি দেখছি আমাকে আরো অনেকজন বলছেন, সায়েদ মোতাসিম ভাইয়া বলছেন টার্গেট হলো 7। অলরাইট, দ্যাট ইজ অ্যামেজিং। অনেক জনের টার্গেট আমরা পেয়ে যাচ্ছি, অনেক ভালো ভালো টার্গেট। কেউ 6 বলেননি, কেউ 5 বলেননি, দ্যাট ইজ গ্রেট টু নো। অলরাইট, তাহলে আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি অনেক কনফিডেন্ট। চলুন আজকে আমরা দেখে ফেলি কেমনে আসলে আপনারা আইএলটিএস স্পিকিংটা আনসার করবেন, মডিউলটা কিরকম, আমাদের কয়টা পার্ট আছে আইএলটিএস স্পিকিং এ, সব আজকে আমরা জেনে ফেলবো। সো আমরা দেখি ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স, কোন 4টা জিনিস দেখবে এক্সামিনার, কোন 4টা জিনিস দেখে আপনাকে জাজ করবে, এই 4টা জিনিস। ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স মানে আপনি কত ফ্লুয়েন্টলি, কোনো পজ ছাড়া, লং পজ ছাড়া আপনি কত সুন্দর করে ইংলিশে কথা বলছেন, এই জিনিসটাই আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে পড়ে। আরো একটা জিনিস পড়ে ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে, হুইচ ইজ স্টিকিং টু দ্য টপিক। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার লাইকস এন্ড ডিসলাইকস নিয়ে, আর আপনি যদি এই টপিক থেকে বের হয়ে অন্য টপিকে কথা বলা শুরু করেন, আপনি যদি হচ্ছে কি আপনার ফ্যামিলি নিয়ে কথা বলা শুরু করেন, যেখানে আপনার হবি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার স্কোর কম আসবে। এই জিনিসগুলাই আপনার হচ্ছে স্টিকিং টু দ্য টপিক এন্ড টকিং ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, এই জিনিসগুলাই কিন্তু আমাদের ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে পড়ে। তাহলে ফ্লুয়েন্সি আর কোহেরেন্সের আন্ডারে কি পড়ে? ফ্লুয়েন্সি আর কোহেরেন্সের আন্ডারে আপনার পড়বে যে আপনি কতটা সুন্দরভাবে ইংলিশে কথা বলছেন, উইথাউট এনি বিগ পজেস, উইথাউট এনি হেজিটেশন, কোনো হেজিটেশন ছাড়া, কোনো স্ট্যামারিং ছাড়া। অনেক সময় আমরা হচ্ছে কথা বলার মাঝখানে অনেকবার ওয়ার্ডটা ইউজ করে থাকি, আমরা অনেক থেমে থেমে কথা বলে থাকি। এসব ছাড়া সুন্দরভাবে একটা পেসে, একটা ফ্লোতে কেমনে আপনি গিভেন টপিকের উপর স্টিক করে কথা বলছেন, এই জিনিসটা আপনার ফ্লুয়েন্সি আর কোহিরেন্সের আন্ডারে পড়বে। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি ফ্লুয়েন্সি আর কোহিরেন্স বলতে কি বোঝানো হয়েছে। সুন্দরভাবে একটা পেসে হেজিটেশন ছাড়া কথা বলা, গিভেন টপিকের উপর কথা বলাই আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে পড়বে। এরপর দেখবো আমরা লেক্সিক্যাল রিসোর্স। অলরাইট, তাহলে লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি? আই থিংক আপনারা অনেকেই জানি লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি। লেক্সিক্যাল রিসোর্স বলতে বোঝাচ্ছে আপনার ভোকাবুলারি কতটা স্ট্রং, আপনি কতটা সিনোনিমস অ্যান্টোনিমস জানেন একটা ওয়ার্ডের জন্য, আপনি কতটা সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করছেন আপনার স্পিচে, আপনার আইএলটিএস স্পিকিং এর সময় আপনি কি সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করতে পারছেন নাকি, এটাই আপনার এক্সামিনার দেখবে। তাহলে আপনাদের লেক্সিক্যাল রিসোর্স মোটামুটি ব্রড থাকতে হবে, আপনাদের সুন্দর সুন্দর ওয়ার্ড জানা থাকতে হবে, একটা কমন ওয়ার্ডের জন্য কিছু সিনোনিমস জানা থাকতে হবে। বেসিক্যালি আপনাদের ভোকাবুলারি মোটামুটি স্ট্রং হতে হবে। এটা ছিল আমাদের লেক্সিক্যাল রিসোর্স। তাহলে আমাদের ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স ক্লিয়ার হয়ে গেল। এরপর ক্লিয়ার হয়ে গেল লেক্সিক্যাল রিসোর্স, যেটা হলো বেসিক্যালি আপনার ভোকাবুলারি কতটা স্ট্রং, আপনার ইংরেজিতে, আপনার ইংলিশে কতটা আপনি সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করতে পারছেন, কমন আনকমন ওয়ার্ডস মিলায় কত সুন্দর করে বলতে পারছেন, এটা হলো আপনার লেক্সিক্যাল রিসোর্স। নেক্সট হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই জিনিসটা দেখে বুঝতে পারছি এই জিনিসটা কি, যে আপনি সুন্দরভাবে গ্রামাটিক্যাল রুলস ফলো করে একটা সেন্টেন্স করতে পারছেন নাকি না। আমরা জানি একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আপনি কি এই স্ট্রাকচারটা ফলো করে সুন্দরভাবে গ্রামারের রুলস ফলো করে সেন্টেন্স গুলা বলছেন নাকি না, সেন্টেন্সটা কি অ্যাকুরেট হচ্ছে নাকি গ্রামারের সাইড থেকে, এই জিনিসটা হচ্ছে কি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেন্সি। আরো একটা জিনিস এখানে আপনার নোটিস করবে, আপনি কত সুন্দর সুন্দর গ্রামাটিক্যাল সেন্টেন্সেস ইউজ করতে পারছেন। আমরা জানি অনেক টাইপের সেন্টেন্সেস আছে আমাদের গ্রামারে, সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে, পাস্ট পারফেক্ট আছে, আরো কত কি, তাই না? তো আপনি কি আপনার সেন্টেন্সে, আপনার স্পিচে ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল সেন্টেন্স ব্যবহার করছেন নাকি না, এই জিনিসটাও দেখবে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে। তাহলে আপনি শুধু সিম্পল টেন্স দিয়ে কথা বলে গেলে হবে না, মাঝে মাঝে একটু কমপ্লেক্স গ্রামারও এখানে সেখানে ব্যবহার করতে হবে, এই অ্যাবিলিটিটাও আপনার থাকতে হবে।
আপনি গ্রামারে কতটা দক্ষ এই জিনিসটাও আপনার এক্সামিনার দেখবে। তাহলে গেল আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির পার্টটা। আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি দেখছি আমাকে অনেকেই প্রশ্ন করছেন ভোকাবুলারি কেমনে ইমপ্রুভ করব আপু। আচ্ছা, ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আপনার বেশি বেশি করে ইংলিশ বই পড়তে হবে। এনি কাইন্ড অফ ইংলিশ আর্টিকেল, বুকস, জার্নালস, যত পারেন আপনার ইংলিশের সাথে টাচ থাকতে হবে। আপনি যে বই নিউজ পেপার পড়ছেন, তাহলে একদিন আপনি চাইলে ইংলিশ নিউজ পেপারটা পড়ে দেখতে পারেন। এভাবে করে করে আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা বাড়বে, ভোকাবুলারি বাড়বে। আমি কখনো আপনাদেরকে বলবো না ডিকশনারি নিয়ে বসে ভোকাবুলারি ইমপ্রুভ করতে। আমি বলবো আপনার ডেইলি লাইফে আপনি ইংলিশটাকে একটু প্রায়োরিটাইজ করেন, তাহলেই হচ্ছে কি আপনার ভোকাবুলারির রেঞ্জটাও অনেকটুকু বেড়ে যাবে। বেশি বেশি করে ইংলিশ মুভিজ দেখবেন। আমরা কত টাইমই আমরা দিই ফেসবুকে, আমরা আমাদের লেজার টাইমে অনেক কিছুই দেখি, বসে বসে স্ট্রিম করি। আপনারা চাইলে ইংলিশেও এগুলা ইংলিশ মুভিজ দেখেও আপনাদের দক্ষতা বাড়াতে পারেন। এভাবে আপনারা চাইলে আপনাদের ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারেন। ঠিক আছে, তাহলে আশা করছি আপনারা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। নেক্সট আসে প্রোনাউন্সিয়েশন। আই থিঙ্ক এটা খুবই নর্মাল একটা জিনিস। প্রোনাউন্সিয়েশন আপনার ভালো থাকতে হবে। অনেকে আমরা হচ্ছে কি অনেক ফাস্ট কথা বলি, এটা করা যাবে না। অনেক ফাস্ট কথা বলার কারণে মাঝে মাঝে ওয়ার্ডস গুলা আপনার এক্সামিনার ক্যাচ করতে পারে না, আপনার প্রোনাউন্সিয়েশনটা এক্সামিনার ক্যাচ করতে পারে না, প্রোনাউন্সিয়েশনটা সুন্দর হয় না। সো আমরা হচ্ছে একটু সুন্দরভাবে কথা বলবো যাতে আপনার প্রোনাউন্সিয়েশনটা একদম ক্লিয়ার আসে। Now, one more thing to notice in this case is that pronunciation and accent is not the same thing. আপনার accent হলো এক এক অঞ্চলের এক এক টাইপের কথা বলার একটা টোন থাকে। আপনার এই টোনটা থাকাটা অনেকটুকুই অ্যালাউড। যেমন একটা ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে, আমেরিকান অ্যাকসেন্ট থাকে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট থাকে। ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট টাইপের অ্যাকসেন্ট থাকে। এটা কিন্তু অ্যালাউড। এটার প্রোনাউন্সিয়েশন ইজ নট দ্য সেম থিং। আপনার অ্যাকসেন্ট চেঞ্জ করতে হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রোনাউন্সিয়েশনটা 100% ক্লিয়ার হচ্ছে নাকি না, যাতে আপনার এক্সামিনার আপনার কথাগুলো বুঝতে পারে। আর প্রোনাউন্সিয়েশনের মধ্যে আরো একটা জিনিস টু নোটিস ইজ দ্যাট ঠিক করে আপনি ওয়ার্ডস গুলা প্রোনাউন্স করছেন নাকি না। যেমন হচ্ছে অনেকজন থাকে যে ভি কে ভি বলে, ঠিক আছে, এরকম টাইপের কিছু ওয়ার্ডস থাকে যেগুলো একটু হার্ড টু প্রোনাউন্স। এগুলো আপনি সুন্দর করে প্রোনাউন্স করতে পারছেন নাকি, ক্লিয়ারলি প্রোনাউন্স করতে পারছেন নাকি, এই জিনিসই আপনার এক্সামিনার দেখবে। তাহলে আমরা কি কি শিখলাম, আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস কি কি। ব্যান্ড ডেসক্রিপ্টরস হলো যেই জিনিসগুলো আপনার এক্সামিনার নোটিস করবে আপনার স্পিচে, যেই জিনিসগুলো আপনার এক্সামিনার দেখে বেসিক্যালি আপনাকে স্কোর করবে আউট অফ 9। সো কি কি, ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স, এটা আমরা বুঝলাম। লেক্সিক্যাল রিসোর্স, বেসিক্যালি ভোকাবুলারিজ। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনি কতটুকু সুন্দর সুন্দর গ্রামাটিক্যাল সেন্টেন্সেস ইউজ করতে পারছেন। এরপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, কতটা ক্লিয়ারলি আপনার কথা বোঝা যাচ্ছে। এই জিনিসগুলাই ছিল আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপনাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। কোনো কিছু যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে, যাতে আমি আবারও বুঝিয়ে দিতে পারি জিনিসটা, যাতে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমি দেখছি অনেকে আমাকে বলছেন যে হ্যাঁ সব ঠিক আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝেছি বলছেন। ওকে, থামস আপ দিয়েও আমাকে অনেকজন জানিয়ে দিচ্ছেন যে আপনারা ক্যাচ করতে পেরেছেন। অলরাইট, তাহলে আমরা বুঝে গিয়েছি আইএলটিএস এর স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কি কি দেখে আমাদের এক্সামিনার আমাদেরকে জাজ করবে, আমরা এতটুকু বুঝে গিয়েছি। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যেতে পারি। এরপর আমরা চলে আসব আসল মডিউলটাতে। আইএলটিএস এর স্পিকিং অংশে যেটা হয়, আপনি একটা রুমে ঢুকবেন যেখানে একজন মানুষ থাকবে, এক্সামিনার থাকবে বসা, দেন আপনি ওনার সামনে বসবেন, দেন আপনার আইএলটিএস এর স্পিকিং টেস্টটা স্টার্ট হবে।
আপনাকে আপনার এক্সামিনার অনেক টাইপের প্রশ্ন করে থাকবে, আপনাকে আনসার দিতে হবে প্রশ্নগুলার, সুন্দরভাবে ইংলিশে আনসার দিতে হবে যাতে আপনার এক্সামিনার আপনাকে স্কোর করতে পারে। অলরাইট, সো কিন্তু প্রতিটা মডিউলে আমরা জানি আইএলটিএস এর রিডিং বলেন, রাইটিং বলেন, লিসনিং বলেন, এক একটা মডিউলের আন্ডারে কিছু সেকশনস থাকে। তাহলে আমরা দেখে আসি যে আইএলটিএস এর স্পিকিং অংশে কয়টা সেকশন থাকে, কয়টা পার্ট থাকে। আইএলটিএস এর স্পিকিং ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস বা 3 সেকশনস। নাম্বার অফ সেকশনস 3টি পার্ট থাকে। এটা দেখে ফেললাম আমরা যে এখানে 3টা পার্ট থাকে আইএলটিএস এর স্পিকিং এ। অলরাইট, আর আপনার আইএলটিএস স্পিকিং এক্সামটা এই 3টা পার্ট মিলায় আপনার স্পিকিংটা কতক্ষণ এক্সাম হবে? আপনার স্পিকিং এক্সাম হবে 11 to 14 মিনিটস, 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম হবে। আমরা জানি রিডিং অংশটা হচ্ছে 60 মিনিটের, 1 আওয়ারের, কিন্তু আইএলটিএস এর স্পিকিংটা অনেক ছোট একটা এক্সাম। এটা 11 থেকে 15 মিনিটের মধ্যে, মানে মোটামুটি 15 মিনিটের মধ্যে আপনার পুরো স্পিকিং অংশটা ক্লিয়ার হয়ে যায়। এরপর দেখি পার্ট 1 এর ডিউরেশন কত। এখন এক একটা পার্টের জন্য এক একটা ডিউরেশন, তাই না? পার্ট 1টা আপনার কতক্ষণ টাইমের জন্য হবে এক্সামটা? পার্ট 1টা হবে আপনার 4 to 5 মিনিটস এর ভিতরে। আপনার 4 to 5 মিনিটস এর মধ্যে আপনার পার্ট 1 কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখি পার্ট 2 এর ডিউরেশনটা কি। পার্ট 2 এর ডিউরেশনটাও এরকম আপনার 3 মিনিটস এর বেসিক্যালি। 1 minute preparation time followed by a monologue of 2 minutes. পার্ট 2 এর স্ট্রাকচারটা পার্ট 1 এবং পার্ট 3 থেকে একটু ডিফারেন্ট। কেমনে ডিফারেন্ট? পার্ট 2 তে আপনার একটা 1 মিনিট আপনাকে প্রিপারেশন টাইম দেওয়া হয়। এই 1 মিনিট প্রিপারেশন টাইমে আপনাকে একটা টপিক দিয়ে দেওয়া হয়, ওই টপিকের উপর 1 মিনিট ধরে আপনি প্রিপারেশন নেবেন। এরপর when the time is up, আপনার এক্সামিনার আপনাকে বলবে এখন কথা বলা শুরু করতে। এরপর আপনাকে টানা 2 মিনিট একটা মনোলগ দিতে হবে বা স্পিচ দিতে হবে ওই টপিকের উপর। সো পার্ট 2 তে আপনার দেখা হয় আপনার টানা 2 মিনিট ইংলিশে কথা বলার অ্যাবিলিটিটা আছে নাকি, দক্ষতাটা আছে নাকি, পার্ট 2 তে দেখা হয়। সো পার্ট 2 টা আপনার অলমোস্ট 3 to 4 মিনিটস এর মধ্যে কভার আপ হয়ে যায়। সো পার্ট 2 টা পার্ট 1 এন্ড পার্ট 3 থেকে একটু ডিফারেন্ট। এটা কোনো কোয়েশ্চেন আনসার স্টাইলে হয় না। এই পার্ট 2 টা হয় আপনার একটা জাস্ট আপনি শুধু কথা বলে যাবেন, এই টাইমটাতে এক্সামিনার আপনাকে কোনো প্রশ্ন করবে না। সো পার্ট 2 টা নিয়ে আমি দেখি যে অনেক স্টুডেন্টরাই কমপ্লেইন করে যে পার্ট 2 টা বেশি ভয় লাগে, কারণ মাঝে মাঝে একটা টপিক নিয়ে 2 মিনিট টানা কথা বলা অনেকের জন্য একটু হার্ড হয়ে যায়। সো আমরা ওগুলো আজকে দেখে ফেলবো কেমনে এই জিনিসটা আমরা এস করতে পারি। অলরাইট, পার্ট 3 এর ডিউরেশনটাও পার্ট 1 এর মতো 4 to 5 মিনিটস এর মধ্যে। তাহলে এটা ছিল আমাদের ডিউরেশনটা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে কত মিনিট আমরা আশা করতে পারি, কোন পার্টে কতক্ষণ লাগবে আমাদের আনসার করতে, এইটা ছিল আমাদের এই অংশে। আমরা এই জিনিসটা দেখেছি যে কোন অংশে কত মিনিট আমাদের দিতে হতে পারে। ওকে, আপনারা কমেন্ট সেকশনে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আমি দেখছি এখনো আমাকে অনেকে জানাচ্ছেন কোথা থেকে এসেছেন। ইয়েস, আমি দেখছি বিনতি আপু বলছেন উনি ঢাকা গুলশান থেকে দেখছে আমাদের। অলরাইট, আমি দেখছি অনেকেই বলছেন যে স্পিকিং একটু কঠিন লাগে, বলতে পারি না। আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব কেমনে স্পিকিং এর জন্য আপনারা কনফিডেন্স বাড়াতে পারেন। আজকের জিনিসগুলো আপনারা আমার সঙ্গেই থাকলে যদি দেখে থাকেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কঠিন লাগবে না আইএলটিএস এর স্পিকিংটা। অলরাইট, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। এখন আমরা দেখে ফেলবো পার্ট 1 এ আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা দেখে ফেলি পার্ট 1 টা। এক্সামিনার নিজের পরিচয় দিবেন এবং আপনার আইডি চেক করবে। প্রথমে যেটা বললাম, একটা রুমে ঢুকবেন যেখানে আপনার 1-on-1 একটা সেশন হবে একজন এক্সামিনারের সাথে, আপনার কিছু কথা হবে। সো আপনি প্রথমে রুমে ঢুকবেন, সিটে বসবেন, তারপর এক্সামিনার তার নিজের পরিচয় দিবে আপনাকে, আর প্লাস আপনার আইডেন্টিফিকেশন চেক করার জন্য বলবে। আপনার পাসপোর্ট চেক করতে চাবে বা অন্য কোনো আইডি থাকলে এগুলা চেক করতে চাবে। সো এই পার্টটা কিন্তু আপনার অ্যাসেসড হয় না, এই পার্টটা আপনার এক্সামের অংশ না। এরপর আপনার আসল এক্সামটা শুরু হয় যখন আপনাকে পার্ট 1 নিয়ে প্রশ্ন করা শুরু করবে। এটা ছিল ফর্মালিটিজ এর পার্ট। এরপর পার্ট 1 এর প্রশ্নতে চলে আসি।
আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে এবং কিছু রেঞ্জ অফ ফ্যামিলিয়ার টপিকস নিয়ে, যেমন হোম, ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ অ্যান্ড ইন্টারেস্ট। এটা মানেটা কি আসলে? আপনাকে পার্ট 1-এ আপনি কি ধরনের কোয়েশ্চেন আশা করতে পারেন, কি ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন, এইটা আপনাকে এক্সামে যাওয়ার আগেই জেনে নিতে হবে। তাহলে পার্ট 1-এ আপনাকে বলেই দিয়েছে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে। পার্ট 1-এ আসবে বেসিক্যালি সব ফ্যামিলিয়ার টপিকস। সো পার্ট 1টা ইজ কম্পারেটিভলি ভেরি ইজিয়ার। আপনার পার্ট 1-এ সব আপনাকে জিজ্ঞেস করবে আপনার পার্সোনাল কোয়েশ্চেন নিয়ে। আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় থাকেন, এই সব টাইপের কোয়েশ্চেন, আপনি কোথায় কাজ করেন বা কোথায় পড়ালেখা করেন, এই সব টাইপের প্রশ্ন আপনাকে পার্ট 1-এ জিজ্ঞেস করা হবে। সব পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। অথবা পার্সোনালের পাশে আপনাকে কিছু ফ্যামিলিয়ার টপিকসও জিজ্ঞেস করতে পারে, যেমন হচ্ছে কি আপনার হোম নিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনার ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করতে পারে, যা বললাম ওয়ার্ক স্টাডিজ নিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনার ইন্টারেস্ট এন্ড হবিজ নিয়েও জিজ্ঞেস করতে পারে আপনার পার্ট 1-এ। তাহলে পার্ট 1-এ আমরা কি ধরনের প্রশ্ন এক্সপেক্ট করতে পারি? আমরা পার্ট 1-এ সব পার্সোনাল কোয়েশ্চেন এন্ড ফ্যামিলিয়ার কোয়েশ্চেনস এক্সপেক্ট করতে পারি, সব জেনারেল কোয়েশ্চেন। সো পার্ট 1 নিয়ে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ পার্ট 1-এ আপনার আসে সব ধরনের ইজি জিনিস, আপনি যেগুলা নিয়ে খুব ইজিলি আনসার করতে পারবেন, ওইসবই আপনার পার্ট 1-এ আসে। সো এতটুকু আমরা কি বুঝে গিয়েছি পার্ট 1-এ আপনার কি টাইপের প্রশ্ন আসে, পার্ট 1-এর মডিউলটা কি। বলেছিলাম যে পার্ট 1টা 4 থেকে 5 মিনিটস এর মধ্যে র‍্যাপ আপ হয়ে যায়। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে জানিয়ে দেন যে আপনারা আমার সঙ্গেই আছেন আর আপনারা বুঝতে পেরেছেন পার্ট 1-এর অংশটা। পার্ট 1-এর অংশটা বুঝে থাকলে অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর অলরেডি আমরা অনেকটুকু পড়ে ফেলেছি, আপনারা চাইলে আমার ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন, যাতে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও যাতে উপকার হয়ে থাকে। আর আপনাদের পুরোপুরি আইএলটিএস এর জন্য প্রিপারেশনের জন্য আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তো আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ আছেই আপনাকে হেল্প করার জন্য, যাতে আপনারা 100% সুন্দর করে আপনাদের আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে পারেন। অলরাইট, ওকে, আমি দেখছি আমাকে অনেকজন থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আপনারা আমার সঙ্গেই আছেন আর আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট, সো আমরা নেক্সট অংশে চলে যাই। এটা ছিল আমাদের পার্ট 1-এর এক্সপ্লেনেশন, যে পার্ট 1-এ কেমন ধরনের প্রশ্ন আমরা আশা করতে পারি। নেক্সট দেখবো আমরা পার্ট 2। আমি অলরেডি বলেছি পার্ট 2-তে কি টাইপের আমরা প্রশ্ন আশা করতে পারি। আমরা তবুও আরেকবার দেখে নিই। আপনাকে একটি কিউ কার্ড বা টাস্ক কার্ড দেওয়া হবে, যেখানে একটি নির্দিষ্ট টপিক এবং ডিসকাশন পয়েন্টার্স থাকবে। আপনারা যারা অলরেডি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন আর আপনারা যারা আইএলটিএস স্পিকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা এই টার্মটা নিয়ে খুবই ফ্যামিলিয়ার। দিস টার্ম ইজ কল্ড কিউ কার্ড। আইএলটিএস এর স্পিকিং এর পার্ট 2-তে বেসিক্যালি আপনাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হবে। আপনাদেরকে একটা কিউ কার্ডে একটা টপিক দিয়ে দেওয়া থাকবে, নিচে বুলেট পয়েন্ট করে ওই টপিকের উপর কি কি প্রশ্ন আপনাকে আনসার করতে হবে, ওগুলো পয়েন্টার্স গুলা, যেগুলাকে বলছি ডিসকাশন পয়েন্টার্স গুলা দেওয়া থাকবে। এই টপিকটা আপনি এই কিউ কার্ডটা পাওয়ার পর আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। এই 1 মিনিট টাইম আপনাকে, এই 1 মিনিট টাইমে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনার এক্সামিনারও আপনার সাথে কথা বলবে না। এই 1 মিনিট টাইমে আপনাকে একটা পেন্সিলও দেওয়া হবে, একটা কাগজও দেওয়া হবে, যাতে আপনারা নিজেরা নোট ডাউন করতে পারেন যে কি কি বলবো নেক্সট 2 মিনিটসে। when the 1 minute time is up, যখন 1 মিনিট সময় শেষ হয়ে যাবে, তখন আপনার এক্সামিনার আপনাকে 2 মিনিটের মনোলগটা, 2 মিনিটের স্পিচটা স্টার্ট করতে বলবে। আপনার এক্সামিনারের কাছে কিন্তু টাইমার থাকবে, কিন্তু আপনার কাছে কিন্তু কোনো টাইমার থাকবে না। সো আপনাকে এটা আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে যে আমি 2 মিনিট ধরে কথা বলতে পারছি নাকি না। 2 থেকে 3 মিনিটের মধ্যে র‍্যাপ আপ করে ফেলা ইজ দ্য ওয়াইজেস্ট। অলরাইট, এই 2 মিনিট ধরে আপনাকে ওই টপিকের উপর কথা বলতে হবে। আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে কিছু নোট দিয়ে প্রিপারেশন নিতে, এবং এরপরে 2 মিনিট টানা কথা বলতে হবে। এই সময় এক্সামিনার আপনাকে থামাবেন না।
যেটা আমি আগেই বলেছি, এক্সামিনার আপনাকে মোটেও ডিস্টার্ব করবে না আপনার পার্ট 2 তে। আপনার পার্ট 2 এর মনোলগের টাইমে এক্সামিনার আপনার সাথে কোনো কথা বলবে না। অলরাইট, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। আশা করছি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে যে পার্ট 2 তে কি টাইপের কোয়েশ্চেন আসবে, পার্ট 2 এর মডিউলটা কি, আমরা এতটুকু বুঝে গিয়েছি। অলরাইট, তাহলে বুঝে থাকলে অবশ্যই আমাকে থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু আমার এতটুক পর্যন্ত বুঝা কমপ্লিট হয়ে গিয়েছে। আর যারা আমাকে নতুন জয়েন করছেন তাদের জন্য জানিয়ে দিই, আজকে আমরা পড়ছি আইএলটিএস এর স্পিকিং মডিউল নিয়ে। আজকে আমরা আইএলটিএস এর স্পিকিং কেমনে আনসার করতে হয় কিছু টিপস এন্ড ট্রিক্স দেখবো, সাথে আইএলটিএস এর স্পিকিং এর 3টা অংশ আছে, 3টা অংশ নিয়েও আমরা ডেসক্রিপটিভ ভাবে পড়বো যে কি কি আমরা আশা করতে পারি। অলরাইট, আমি দেখছি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বুঝেছি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ জানিয়ে দেওয়ার জন্য আর আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর দেখেন পার্ট 3 তে, পার্ট 3 ইজ বেসিক্যালি আ টু ওয়ে ডিসকাশন। পার্ট 1 এ আপনার কি হবে, পার্ট 1 এ আপনার এক্সামিনার কিছু আপনাকে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। বাট পার্ট 3 টা একটু ডিফারেন্ট। পার্ট 3 টা একটা টু ওয়ে ডিসকাশন। পার্ট 2 এর টপিকের মতো কিছু টপিকের উপর আপনাকে আরো কিছু প্রশ্ন করা হবে। সো একটু ডেসক্রিপটিভ কিছু প্রশ্ন করা হবে। এই পার্টে সাধারণত আরো কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এবং ইস্যুস নিয়ে কথা বলতে হয়, যা পার্ট 1 এর টপিকের সাথে থেমাটিক্যালি লিঙ্কড থাকে। বেসিক্যালি পার্ট 1 এর টপিকের সাথে লিঙ্ক থাকবে পার্ট 3 এর টপিকটা। সো ওই টপিকের উপর আরো কিছু এক্সট্রা আপনাকে কোয়েশ্চেন করা হবে, আর এই কোয়েশ্চেনস গুলা একটু অ্যাবস্ট্রাক্ট হয়। যেমন আপনাকে এত ফ্যামিলিয়ার টপিকস নিয়ে কোয়েশ্চেন করা হবে না, কিন্তু আপনাকে মাঝে মাঝে বলা হতে পারে কোনো কিছু নিয়ে অপিনিয়ন্স দিতে, বা আপনাকে কিছু একটু অ্যাবস্ট্রাক্ট কিছু টপিকস নিয়ে কথা বলতে হতে পারে। যেমন হচ্ছে জুস নিয়ে কথা বলতে হতে পারে যে জুস শুড বি ব্যান্ড অর নট, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন। এরকম টাইপের কিছু টপিকস নিয়ে আপনাকে পার্ট 3 তে কথা বলতে হবে। সো পার্ট 3 টা নিয়ে সবাই একটু কমপ্লেইন করে যে পার্ট 3 টা একটু হার্ড লাগে, কারণ পার্ট 3 এর টপিকস গুলো একটু ডিফিকাল্ট অনেকের জন্যই, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিসের সাথে এটাও আনসার করা খুবই ইজি। অলরাইট, তাহলে পার্ট 3 টাও আমরা বুঝে গিয়েছি। পার্ট 3 টাতে বেসিক্যালি পার্ট 2 এর টপিকের সাথেই রিলেটেড কিছু এক্সট্রা কোয়েশ্চেনস করা হবে। অলরাইট, আর পার্ট 2 তে বেসিক্যালি একটু অপিনিয়ন বেসড কোয়েশ্চেনস থাকবে, একটু অদ্ভুত ধরনের কিছু টপিকস নিয়ে কোয়েশ্চেন করতে পারে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কখনো পোয়েম লিখেছেন নাকি না, এরকম টাইপের কোয়েশ্চেনস আপনাকে পার্ট 3 তে করতে পারে। তাহলে আমরা বুঝে গেছি পার্ট 3 তেও কেমন টাইপের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে চলে যাই আমরা নেক্সট অংশে। এখন আমরা চলে আসব যে এক্সামের শুরু হওয়ার সময় কি এক্সপেক্ট করবেন আপনারা। স্পিকিং টেস্টের এই পার্টটি অ্যাসেস করা হয় না, আনসার শর্ট এবং ফ্যাকচুয়াল হবে। আপনি যখন অ্যাকচুয়ালি রুমটাতে প্রবেশ করবেন, রুমটাতে ঢুকবেন, তখন আপনাকে এই সব কিছু কোয়েশ্চেন করা হবে। যেটা আমি আগেই বললাম, এক্সামিনার নিজেকে ইন্ট্রোডিউস করবে, এক্সামিনার বলবে যে আমার নাম হলো এইটা, সো আপনার আইডেন্টিফিকেশন দেখতে পারি না কিনা, এগুলা সব ইংলিশে আপনাকে কোয়েশ্চেন করবে। এরপর হচ্ছে কি আপনার ফুল নেম জিজ্ঞেস করবে, কুড ইউ প্লিজ টেল মি ইওর ফুল নেম। দেন জিজ্ঞেস করবে হোয়াট শ্যাল আই কল ইউ, আপনাকে আমি কি ডাকতে পারি। এরপর হচ্ছে জিজ্ঞেস করবে ক্যান ইউ টেল মি ওয়্যার ইউ আর ফ্রম। এরপর জিজ্ঞেস করতে পারে ক্যান আই প্লিজ সি ইওর আইডেন্টিফিকেশন। সো এখনো কিন্তু আপনার এক্সামটা শুরু হয় নাই। এই যে কোয়েশ্চেন গুলা দেখছেন, এইসব কোয়েশ্চেন যদি আপনার এক্সামিনার শুরুতে যখন জিজ্ঞেস করে, তখন কিন্তু আসলে এই পার্টটা আপনাকে বুঝে নিতে হবে। এই পার্টটাতে আপনাকে অ্যাসেস করা হচ্ছে না, এই পার্টটাতে আসলে আপনাকে কোনো মার্কস দেওয়া হচ্ছে না, এখনো আপনার এক্সামটা শুরু হয় নাই। এরপর যখন পার্ট 1 এ যাব আমরা, তখন আপনার অ্যাকচুয়ালি এক্সামটা শুরু হবে। আপনার এক্সামিনারই আপনাকে বলবে যে এখন এক্সাম শুরু হতে যাচ্ছে, আপনাকে রেকর্ড করা হবে, আপনার ভয়েস রেকর্ড করা হবে, এরপর আস্তে করে আপনার এক্সামটা শুরু হবে। তো শুরুর দিকে কিছু ডিসকাশনস থাকে আপনার এক্সামিনারের সাথে, যেগুলো আসলে এক্সামের পার্ট না, যেগুলো আসলে অ্যাসেস করা হয় না। তাহলে আশা করছি এতটুক পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গিয়েছে যে ঢুকে মাত্র আপনার এক্সাম শুরু হয়ে যায় না, ঢুকার পর কিছু কোয়েশ্চেনস করে আপনার এক্সামিনার আপনাকে, এরপর হচ্ছে কি আপনার আসল এক্সামটা শুরু হয়। আশা করছি এতটুক সবাই বুঝতে পেরেছেন যে কিছু অংশ আসলে হচ্ছে কি
আপনার অ্যাসেস করা হয় না। অলরাইট, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। অলসো এই অংশতে একটা জিনিস মনে রাখবেন যে এই অংশের আনসার গুলা কিন্তু একদম শর্টে হবে, একদম ওয়ান ওয়ার্ড আনসার দেওয়ার চেষ্টা করবেন, একদম ফ্যাকচুয়াল আনসার দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে আপনার নেম জিজ্ঞেস করলো, আপনি শুধু খালি নামটাই বলবেন যে মাই নেম ইজ ফাইরুজ ইবনাত সুহি, এরকম টাইপের করে আপনার জাস্ট নামটাই বলবেন, এন্ড ওয়ের আর ইউ ফ্রম, আই এম ফ্রম ঢাকা, বাংলাদেশ। এর চেয়ে বেশি কিছু বলবেন না, একদম শর্ট রাখার চেষ্টা করবেন এই অংশে আপনার আনসার গুলা। আশা করছি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি দেখছি আমার ইউটিউব স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ আছেন আজকে। অলরাইট, আমার ফেসবুক স্টুডেন্টরাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা বুঝতে পেরেছেন নাকি না, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ অন করব। আর না বুঝতে পারলে অবশ্যই হেজিটেট করবেন না আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার জন্য যে আপু আমি এই পার্টটা অ্যাকচুয়ালি ধরতে পারিনি, আমি এই পার্টটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। অলরাইট, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। অলরাইট, এটা হলো আমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন, এটা আমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন যে আপনি কি টাইপের কোয়েশ্চেন আশা করতে পারেন। এটা হচ্ছে আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর একটা স্যাম্পল কোয়েশ্চেন। লেটস টক অ্যাবাউট ওয়্যার ইউ লিভ, এভাবে করে আপনার এক্সামিনার আপনাকে প্রশ্ন করা শুরু করবে। লেটস টক অ্যাবাউট ওয়্যার ইউ লিভ, এরপর এই টপিকের উপর পার্ট 1 এ আপনার এক্সামিনার 3-4টা প্রশ্ন করবে আপনাকে, যেমন ডু ইউ লিভ ইন আ স্মল টাউন অর আ বিগ সিটি, এরপর আপনি আনসার করবেন। আপনার আনসার শেষ হলে আবারও এই টপিকের উপর আপনার এক্সামিনার আরো কিছু কোয়েশ্চেন করবে, যেমন হোয়াট ক্যান পিপল ডু ফর ফান দেয়ার, অথবা হোয়াট উড ইউ লাইক টু মুভ টু আনাদার প্লেস ইন দ্য ফিউচার। সো ওয়্যার ইউ লিভ এই টপিকের উপর আপনি কয়েকটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন। তো তাহলে পার্ট 1 এ আপনার এটা হলো একটা স্যাম্পল কোয়েশ্চেন যে এরকম টাইপের খুব ফ্যামিলিয়ার টপিকসে খুব ইজি ইজি কোয়েশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন। অলরাইট, ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। এটা 1 সেকেন্ড, এটা শুধু পার্ট 1 এর জন্য না, এটা আইএলটিএস স্পিকিং এর জন্যই পুরোপুরি। এই টিপস গুলা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে আপনারা যখন আইএলটিএস এর স্পিকিং এর এক্সামে যাচ্ছেন। কি কি এই টিপস গুলা? ফার্স্ট ইমপ্রেশনস ম্যাটার। ওকে, এই জিনিসটা ইজ আ ভেরি বেসিক লাইফ স্কিল। অনেস্টলি এটা আপনার আইএলটিএস এর স্পিকিং এও কাজে লাগবে। আপনি অবশ্যই রুমটাতে এন্টার করবেন উইথ আ স্মাইল অন ইয়োর ফেস, সুন্দর করে কথা বলবেন এক্সামিনারের সাথে, কারণ ফার্স্ট ইমপ্রেশনটা আসলে ম্যাটার করে। ইটস আ সাইকোলজিক্যাল থিং। সো এটা আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন যে একটু সুন্দর করে হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন, যাতে একটা সুন্দর ইমপ্রেশন হয় এক্সামিনারের উপর। এটা ছিল আমাদের ফার্স্ট ইমপ্রেশনস ম্যাটার। নেক্সট আমরা চলে যাব আনসারস এক্সটেন্ড করবেন। সো আমরা যখন এই পার্টটা দেখেছি, এখানে বলেছি আনসার শর্ট রাখতে, কারণ এই পার্টটাতে আপনার এক্সাম এখনো শুরু হয়নি। এই পার্টটাতে এই কোয়েশ্চেন আনসার সেশনে আপনার এখনো আপনাকে স্কোর করা হচ্ছে না। বাট যখন এই পার্টটাতে আমরা মুভ অন করব, এই পার্টটাতে কিন্তু আপনার আনসারের উপর বেস করে আপনাকে অ্যাকচুয়ালি স্কোর করা হবে। অলরাইট, সো আপনাকে যখন এই পার্টের উপর আনসার উপর স্কোর করা হবে, আপনার আনসারও একটু বড় হতে হবে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে আনসারস এক্সটেন্ড করবেন। আনসারস এক্সটেন্ড করতে বলা হয়েছে কারণ আপনি যদি শুধু ওয়ান ওয়ার্ডের একটা আনসার দেন, তাহলে দ্যাট ইজ নট এনাফ ইনফরমেশন ফর ইয়োর এক্সামিনার টু জাজ ইউ, তাই না? আপনার দক্ষতা যাচাই করার জন্য আপনার তো ওনাকে কিছু দিতে হবে, আপনার অনেক কথা বলতে হবে, যাতে আপনার কথা শুনে আপনার এক্সামিনার আপনাকে জাজ করতে পারেন। আপনি যদি ইয়েস অর নো আনসার দেন বা জাস্ট ওয়ান ওয়ার্ডের আনসার দেন, তাহলে তো আপনি ইংলিশ স্পিকই করছেন না, আপনার এক্সামিনার ভাববে যে আপনি ইংলিশ বলতেই পারেন না। তাহলে আপনার আনসার গুলো একটু লেংদি হতে হবে। আপনাকে জিজ্ঞেস করে যদি থাকা হয় যে কোথায় থাকছেন আপনি, ওয়্যার ডু ইউ লিভ, তাহলে আপনি 2-3 লাইনের মধ্যে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে শুধু এক লাইনে আমরা আনসার দিব না, আমরা আনসার একটু এক্সটেন্ড করার চেষ্টা করব।
অলরাইট, তারপর দেখেন ইয়েস অর নো আনসার্স দেওয়া থেকে বিরত থাকবেন। মাঝে মাঝে কিছু ইয়েস অর নো প্রশ্নের মুখোমুখি হতেই পারেন আপনারা, যেমন ডু ইউ লাইক রিডিং বুকস, এরপর আপনি বললেন নো, শুধু নো বলে চুপ করে থাকা যাবে না, শুধু ইয়েস অর নো আনসার করলে হবে না। যেটা বললাম, আনসার্স এক্সটেন্ড করতে হবে। ইয়েস আনসার করলে ওইটারও রিজনিং দিবেন, নো আনসার করলে ওইটারও রিজনিং দিবেন, সুন্দর করে একটা লম্বা একটা আনসার দিবেন 2-3 সেন্টেন্সের মধ্যে। শুধু ইয়েস বা শুধু নো বলে বসে থাকা যাবে না, তাইলে ইউ আর নট গিভিং ইউর এক্সামিনার এনাফ রিসোর্সেস টু জাজ ইউ। আপনি আপনার এক্সামিনারকে এনাফ এনাফ কি বলবো, এনাফ ইনফরমেশন দিচ্ছেন না আপনাকে জাজ করার জন্য। এরপর দেখেন কখনো আই ডোন্ট নো বলবেন না। মাঝে মাঝে আইএলটিএস স্পিকিং এ আপনি কিছু প্রশ্নের মুখোমুখি হবেন যেগুলার আসলে আপনি জানেন না আপনি কি আনসার দিবেন, তখন আপনি জাস্ট আই ডোন্ট নো বলে বসে থাকলে হবে না। ইভেন ইফ দ্য টপিক ইজ আনফ্যামিলিয়ার টু ইউ, টপিকটা যদি আপনার কাছে আসলে কঠিনও লেগে থাকে, জাস্ট আই ডোন্ট নো বলে চলে গেলে হবে না। যেমন আমরা প্রশ্নে কখনো খালি রেখে আসি না, আমরা না পারলেও প্রশ্নে আমরা সবসময় আনসার করে আসার চেষ্টা করি, ঠিক সেইভাবেও আপনি যদি টপিকটা নিয়ে আপনার খুব একটা বেশি আইডিয়া নাও থাকে, তবুও আপনাকে বানায় বানায় কিছু বলতে হবে। সো কখনো আই ডোন্ট নো বলে চুপ করে থাকা যাবে না, অবশ্যই চেষ্টা করবেন যাতে টপিকটা নিয়ে কিছু না কিছু বলতে, যতটুকু নলেজ আছে আপনার টপিকটা নিয়ে অতটুকুই যাতে আপনি বলেন। অলরাইট, কখনো আই ডোন্ট নো বলে চুপ হয়ে থাকা যাবে না। অলরাইট, প্লিজ নেভার ডু দ্যাট। অলরাইট, তাহলে এরপরে দেখেন নেক্সটটাতে এক্সামিনারকে একটি কোয়েশ্চেন আবার রিপিট করতে বলতে হেজিটেট করবেন না। সো আপনি যখন একটা এক্সাম দিতে বসছেন, আপনার এক্সামিনার তো আপনার থেকে একটু দূরত্বে থাকবে, তাই না? তো মাঝে মাঝে এমন হয়েই থাকে যে আপনি এক্সামিনারের কথাটা ঠিক করে শুনতে পারেননি, কোয়েশ্চেনটা ঠিক করে শুনতে পারেননি আপনি, এরকম হতেই পারে যে কোয়েশ্চেনটা ক্লিয়ারলি আপনি শুনতে পারেননি। তখন ইউ ক্যান আস্ক ইউর এক্সামিনার টু রিপিট হিমসেলফ অর হারসেলফ। সো আপনি আপনার এক্সামিনারকে আবার কোয়েশ্চেনটা রিপিট করতে বলতেই পারেন। আপনি যদি কোয়েশ্চেনটাই না বুঝেন আপনি আনসার দিবেন কেমনে, তাই না? সো আপনি সুন্দরভাবে পোলাইটলি আপনার এক্সামিনারকে বলবেন যে could you please repeat the question, or I did not hear the question clearly, could you please repeat it, could you please say it again। এভাবে সুন্দর করে আপনার এক্সামিনারকে আপনি আবারও আস্ক করতে পারেন কোয়েশ্চেনটা আবার রিপিট করার জন্য। সো এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না, এটা নিয়ে কোনো হেজিটেশন ফিল করার কিছু নাই যে আমি তো শুনলাম না, সেকেন্ড টাইম তো আমি তো জিজ্ঞেস করতে পারছি না, লজ্জা বোধ করছি। না, লজ্জা বোধ করার কিছুই নেই। হতেই পারে যে আপনি ক্লিয়ারলি কোয়েশ্চেনটা শুনতে পারেননি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য বা এনিথিং এলস, তখন আপনি সুন্দর করে আপনার এক্সামিনারকে কোয়েশ্চেনটা রিপিট করতে বলতে পারেন। এখন দ্যাট ডাজন্ট মিন যে আপনি প্রতিটা কোয়েশ্চেনে ওনাকে বারে বার রিপিট করতে বলবেন, তাই না? তো মাঝে মাঝে হতেই পারে, তখন আপনি রিপিট করতে বলতে পারেন। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। কানেক্টরস ব্যবহার করবেন, ফিউ কমপ্লেক্স গ্রামার ব্যবহার করবেন, ইডিওম্যাটিক এক্সপ্রেশনস ব্যবহার করবেন, এবং সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ব্যবহার করবেন। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, কানেক্টরস, ইডিওম্যাটিক এক্সপ্রেশনস, এগুলা সব আপনাকে হেল্প করবে আপনার লেক্সিক্যাল রিসোর্স পার্টটাতে। ব্যান্ড ডেসক্রিপ্টরস আমরা একটা ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখেছি, লেক্সিক্যাল রিসোর্স। সো আপনার লেক্সিক্যাল রিসোর্স তার মানে আপনার ভোকাবুলারি যে ভালো, এই জিনিসটা এক্সামিনার বুঝবে যখন আপনি ইডিওম্যাটিক এক্সপ্রেশনস ইউজ করবেন অনেকটুকু, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ইউজ করবেন ফর আ লট অফ থিংস, দেন হচ্ছে একটু যখন আপনি কমপ্লেক্স গ্রামার ইউজ করবেন ওটা আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে হেল্প করবে। আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরস এর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেন্সিও দেখেছি, যেটাতে আমি বলেছিলাম যে কমপ্লেক্স গ্রামার ইউজ করতে হবে, সাথে কানেক্টরসও আপনাকে অনেক হেল্প করবে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে। সো এগুলাও আমরা ডেসক্রিপটিভ ভাবে সামনে দেখছি। এই চারটা জিনিস আমরা সামনে দেখবো। আবার আপাতত আপনারা আমাকে থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা এতটুকু পর্যন্ত আমার সঙ্গে বুঝতে পেরেছেন। আর কোনো যদি আপনাদের কোয়েরিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে, কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। একটা থামস আপ দিলেই হবে যাতে আমি সামনে আগাতে পারি।
এতটুকু পর্যন্ত বুঝতে পারলে অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশনে থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপু আমি বুঝতে পেরেছি। অলরাইট, আমরা আবারও ততক্ষণে একটাবার একটু রিভিউ করি কি কি দেখেছি। ফার্স্ট ইমপ্রেশনস ম্যাটার, যে আপনি সুন্দর করে যদি স্মাইল করে কথা বলেন এক্সামিনারের সাথে, দ্যাট গোজ আ লং ওয়ে। আনসার্স এক্সটেন্ড করবেন, ছোট আনসার দিবেন না, ইয়েস অর নো আনসার্স দিবেন না, ওইটাও আবারও আনসার এক্সটেন্ড করবেন, ইয়েস বললে বা নো বললে রিজনিং দিবেন। এরপর হলো কখনো আই ডোন্ট নো বলবেন না, যদি ফ্যামিলিয়ার টপিকটা ফ্যামিলিয়ার নাও থাকে তবুও হচ্ছে কিছু বানায় বলার চেষ্টা করবেন। এরপর এক্সামিনারকে কোয়েশ্চেন রিপিট করতে বলতে হেজিটেট ফিল করবেন না। এরপর হচ্ছে কানেক্টরস, কমপ্লেক্স গ্রামার, ইডিওম্যাটিক এক্সপ্রেশনস এন্ড সিনোনিমস, এগুলা সব আমরা সামনে আরো ডেসক্রিপটিভ দেখছি। আচ্ছা, আমি দেখছি অনেকে আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে সব ক্লিয়ার আছে। ঠিক আছে, আমি দেখছি সাব্বির ভাইয়া বলছেন সব ক্লিয়ার। ওকে, আমার সঙ্গে আমার ইউটিউব স্টুডেন্টরাও আছেন, সবাই বলছেন যে সব ক্লিয়ার আছে। দ্যাট ইজ গ্রেট টু নো। অলরাইট, তাহলে আমি সামনে মুভ করতে পারি, তাই না? আপনাদের যদি স্টিল কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। নো হেজিটেশন হিয়ার, আমি অবশ্যই আপনাদের কোয়েরিজ গুলা আনসার করার চেষ্টা করব। অলরাইট, সো আমি নেক্সটটাতে চলে যাই তাহলে। নেক্সট হচ্ছে কানেক্টরস ব্যবহার করবেন। কানেক্টরস জিনিসটা আমরা অলরেডি জানি কি, গ্রামারের মধ্যে কানেক্টরস বলতে একটা জিনিস আছে যেটাকে আমরা আরেকটা ওয়ার্ডেও জানতে পারি, লিঙ্কিং ওয়ার্ডস। বেসিক্যালি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স জোড়া লাগানোর জন্য কিছু ওয়ার্ডস ইউজ করা হয়ে থাকে, ওগুলাকে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ বলে। সো আপনার কানেক্টরস এর ব্যবহারের উপরেও কিন্তু আপনার স্কোর অনেকটুকু বেড়ে যেতে পারে। সো দেখেন, আইডিয়াস দেওয়ার জন্য আপনি যখন একটা কথা বলছেন এক্সামিনারের সাথে, তখন আপনি একটা আইডিয়া দিবেন, একটা অপিনিয়ন দিবেন, তখন আপনি কিছু কানেক্টরস ব্যবহার করতে পারেন। যেমন ইন মাই অপিনিয়ন, আই উড সে, এই দুইটা কানেক্টরস আপনি আইডিয়া দেওয়ার জন্য ব্যবহার করে থাকতে পারেন। এরপর দেখেন আইডিয়াস অ্যাড করার জন্য, আপনি অনেক কথাই বলছেন, এরপর আপনি একটা আইডিয়াস অ্যাড করছেন, আরেকটা সেন্টেন্স অ্যাড করবেন, ঠিক আছে? তখন আপনি কিছু কানেক্টরস ব্যবহার করতে পারেন, যেমন অলসো অথবা অন টপ অফ দ্যাট, এরকম টাইপের আপনি অনেক কানেক্টরস ব্যবহার করতে পারেন। ইউজুয়ালি আমাদের কানেক্টরস এর লিস্টের শেষ নেই। অল ওভার দি ইন্টারনেট অনেক ধরনের কানেক্টরস আছে যেগুলো আপনারা অফকোর্স মুখস্থ করে ফেলতে পারেন ব্যবহার করার জন্য। সবসময় চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টরস ইউজ করতে। আমরা মাঝে মাঝে যখন কথা বলি, আমরা দেন কানেক্টরসটা অনেক ইউজ করে থাকি। আমরা একটা কাহিনী বলছি, একটা গল্প বলছি, তখন আমরা বলবো যে দেন দিস হ্যাপেন, দেন দ্যাট হ্যাপেন, দেন 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 দেন। সো রিপিটেটিভ হয়ে যায় মাঝে মাঝে কানেক্টরস গুলা। সো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টরস ইম্প্রোভাইজ করার চেষ্টা করব। আইডিয়াস কন্ট্রাস্ট করার জন্য, আপনি যখন একটা সেন্টেন্স বলেছেন, ওই সেন্টেন্সের অপোজিট কিছু বলার জন্য, কন্ট্রাস্ট কিছু বলার জন্য আপনি কিছু কানেক্টরস ব্যবহার করতে পারেন, যেমন বাট বা হাউএভার, এরকম অনেক কানেক্টরস আছে। আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কনটেক্সট বুঝে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টরস ব্যবহার করে থাকতে পারেন। সো এটা ছিল আমাদের কানেক্টরস ব্যবহারের অংশটা। আশা করছি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে যে কেমনে আমরা কানেক্টরস অ্যাড করে থাকবো। ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টরস অ্যাড করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে যাই নেক্সটটাতে। কমপ্লেক্স গ্রামার ব্যবহার করার চেষ্টা করবেন। যা বললাম, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আপনার কতটা দক্ষতা আছে ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল সেন্টেন্সেস ব্যবহার করার জন্য, এটা আপনার এক্সামিনার দেখবে। সো দেখেন, একটা খুব নাইস ওয়ে অফ অ্যাডিং কমপ্লেক্স গ্রামার টু ইয়োর স্পিচ ইজ বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, আই হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, এই জিনিসটা হলো আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা আপনি কেমনে আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করে থাকি, এটাও আমরা আজকে দেখে ফেলবো। এক্সাম্পল, আই লিভ ইন বাংলাদেশ। আপনাকে জিজ্ঞেস করলো ওয়ের ডু ইউ লিভ, আই লিভ ইন বাংলাদেশ, এতটুক না বলে আপনি এখানের মধ্যে একটু কমপ্লেক্স গ্রামার ইউজ করে আপনি সেন্টেন্সটাকে অ্যাম্পলিফাই করে ফেলতে পারেন। এটাতে আপনার স্কোরও বেড়ে যাবে। আপনার স্কোর পাওয়ার পর কথা 6, কিন্তু আপনি সিন্স কমপ্লেক্স গ্রামার ব্যবহার করেছেন, আপনার এক্সামিনার আপনাকে 7 স্কোর দিয়ে দিতে পারে। কেমনে? আই লিভ ইন বাংলাদেশ, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করে আই প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি অংশটা, আই হ্যাভ বিন লিভিং
here all my life। এভাবে করে সুন্দর করে আমরা কিন্তু আমাদের কমপ্লেক্স গ্রামার ব্যবহার করে ফেলতে পারি আমাদের স্পিচে। অলরাইট, এতটুক বুঝে থাকলে আমরা আশা করছি সবাই এতটুক বুঝেছি যে কেমনে আমরা কমপ্লেক্স গ্রামার ইউজ করে থাকতে পারি। একটা এক্সাম্পল আমরা দিয়ে দিলাম। এভাবে করে অনেক ধরনের গ্রামাটিক্যাল সেন্টেন্স আছে, আমরা জানি অনেক সিম্পল টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে অনেক ধরনের পাস্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, অনেক ধরনের সেন্টেন্স টাইপ আছে। আমরা এক একটা ইউজ করার চেষ্টা করব। এখানে জাস্ট আমি একটা সেন্টেন্স টাইপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট অংশে মুভ অন করব। এটা ছিল কেমনে আমরা কমপ্লেক্স গ্রামার একটু ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে। এরপর দেখেন ইডিয়মস। ইডিয়মস জিনিসটা আসলে কি? ইডিয়মস জিনিসটা আসলে হলো মাঝে মাঝে কিছু ওয়ার্ডস থাকে যেগুলোর লিটারাল মিনিং একটা, কিন্তু যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করছি ওটার মিনিংটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম যেমন ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। এখন ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস আসলে কি কুকুর আর বিড়ালের বৃষ্টি হচ্ছে? না, আসলে এটার লিটারাল মিনিংটা হলো কুকুর আর বিড়ালের বৃষ্টি, কিন্তু অ্যাকচুয়ালি এটার মিনিংটা আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করছি এটার মিনিংটা দাঁড়াচ্ছে হলো আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে অথবা অনেক বৃষ্টি হচ্ছে। এটা বোঝানোর জন্য আমরা এই কমন ইডিয়মসটা ইউজ করে থাকি যে ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গিয়েছি যে ইডিয়মস জিনিসটা কি। ইডিয়মস জিনিসটা হলো এই যে ক্যাটস এন্ড ডগস, ইটস জাস্ট আ পিস অফ কেক। পিস অফ কেক এই ওয়ার্ডটাও আমরা অনেক শুনে থাকি, এই ফ্রেজটাও আমরা অনেক শুনে থাকি, তাই না? পিস অফ কেক মানে হচ্ছে কি অনেক ইজি, এই কাজটা ইজ আ পিস অফ কেক, তার মানে হচ্ছে এই কাজটা অনেক ইজি। আসলে এরকম অনেক ইডিওমেটিক এক্সপ্রেশন আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এগুলো আমরা শিখে ফেলবো যাতে এগুলো আমরা আইএলটিএস স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারি। ইংলিশ নেটিভ স্পিকার্সরা যারা হচ্ছে কি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তারা কিন্তু তাদের কথায় অনেক ইডিওম্যাটিক এক্সপ্রেশনস ইউজ করে থাকে, ইডিয়মস ইউজ করে থাকে। দ্যাটস ওয়াই বলা হয় আপনিও যাতে আপনার আইএলটিএস স্পিকিং এক্সামে মাঝে মাঝে ন্যাচারালি চেষ্টা করবেন আপনার ইডিয়মস ইউজ করার জন্য। এই টপিকের উপর কিছু ইডিয়মস থাকবে, কিছু ডিফারেন্ট টপিকস এর উপর ডিফারেন্ট ইডিয়মস থাকবে, আপনারা চেষ্টা করবো ওগুলা আইএলটিএস স্পিকিং এ ব্যবহার করার। যেমন দেখেন ডু ইউ লাইক টু রিড। এখন রিডিং নিয়ে একটা ইডিয়ম আছে যেটা হলো বুকওয়ার্ম। দেখেন নো আই ডোন্ট এনিমোর, বাট when I was younger I was a bookworm। বুকওয়ার্ম মানে কি? বই পোকা। এখন বই পোকা মানে কি আসলে বইয়ের পোকা? না, আমরা জানি বই পোকা আমরা এমন মানুষকে বলে থাকি যাদের বই অনেক প্রিয়, যারা বই পড়তে অনেক ভালোবাসে। সো এগুলাকে আমরা বলছি ইডিয়মস। তো আমরা চেষ্টা করব আইএলটিএস এর স্পিকিং এ যখন এরকম টাইপের কোয়েশ্চেন করা হবে রেলেভেন্ট কিছু ইডিয়মস ব্যবহার করতে আমাদের আইএলটিএস স্পিকিং অংশে। যেমন রিডিং যখন বলছে তখন আমি বুকওয়ার্মের কথাটা নিয়ে আসলাম। আরো একটা জিনিস এখানে আমরা নোটিস করব, বাট আমরা এর আগেই বলেছি কানেক্টরস ব্যবহার করতে, তাই না? এই যে বাট একটা কানেক্টরস না? এই যে আইডিয়াস কন্ট্রাস্ট করার জন্য বাট কানেক্টরটা ইউজ করছে এখানে। সো এভাবে করে আমরা কেমনে কানেক্টরস একটা সেন্টেন্সে ইউজ করতে পারি এইটারও এক্সাম্পল আমরা এখানে দেখে ফেললাম। ইডিয়মসও কেমনে ইউজ করতে হয় এবং কানেক্টরসও কেমনে ইউজ করতে হয় আমরা দেখে ফেলেছি। I just loved reading। সো কি সুন্দর করে আরো একটা জিনিস আমরা এখানে দেখেছি, ওরা সুন্দর করে আনসারটা এক্সটেন্ড করলো। কেমনে এক্সটেন্ড করলো? ডু ইউ লাইক টু রিড, আমি কি বলেছিলাম ইয়েস অর নো আনসারস দেওয়া যাবে না। নো আই ডোন্ট এনিমোর, শুধু এতটুক বলে সে কিন্তু থেমে যায়নি, আনসারটা এখানেই শেষ হয়ে যায়নি, আনসারটা সে আরো এক্সটেন্ড করেছে। সে বাট কানেক্টরসটা ইউজ করে একটা আইডিয়া, কন্ট্রাস্ট আইডিয়া দিয়েছে, কন্ট্রাস্ট একটা সেন্টেন্স দিয়েছে, অপোজিট একটা সেন্টেন্স দিয়েছে। ও এখন আর বই পড়তে ভালোবাসে না, কিন্তু সে যখন ছোট ছিল, when I was younger, আমি যখন আরো ছোট ছিলাম আমি তখন একটা বই পোকা ছিলাম, I was a bookworm। ইডিয়মসও ব্যবহার করলো, কানেক্টরসও ব্যবহার করলো, সাথে আনসারটা অনেক সুন্দর করে এক্সটেন্ড করে দিল। I just loved reading, আরো একটা লাইন দিয়ে আরো সুন্দর করে আনসারটা এক্সটেন্ড করলো। আনসারটা চাইলে এক ওয়ার্ডে শেষ করে দেওয়া যেত, কিন্তু ওরা অনেক সুন্দর করে আনসারটা এক্সটেন্ড করে ফেলেছে, তাই না? সো এইভাবে আমরা ইডিয়মসও ব্যবহার করব, কানেক্টরসও ব্যবহার করব,
শুধু ইয়েস অর নো বলে চুপ হয়ে যাব না, আনসারও আমরা এভাবে এক্সটেন্ড করব। আশা করছি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে আমাকে অবশ্যই একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ইয়েস আপু আমার এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি নেক্সট পার্টটাতে চলে যাই। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ব্যবহার করবেন। যেটা বললাম যে আপনার লেক্সিক্যাল রিসোর্সেস দেখে আপনার এক্সামিনার আপনাকে বেশি বেশি মার্কস দিবে। যত লেক্সিক্যাল রিসোর্স আপনাদের স্ট্রং হবে, যত ভোকাবুলারি স্ট্রং হবে, তত বেশি স্কোর পাবেন আপনারা আইএলটিএস স্পিকিং এ। সো সেটার জন্য অবশ্যই আপনার কমন কিছু ওয়ার্ডস এর জন্য ওগুলার সিনোনিম জানা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা লাইক ওয়ার্ডটা অনেক সচরাচর ব্যবহার করে থাকি। এই লাইক ওয়ার্ডটা আমরা আইএলটিএস স্পিকিং অনেক ব্যবহার করব। আপনার লাইকস এন্ড ডিসলাইকস নিয়ে কথা বলার সময়ও আপনি লাইক ওয়ার্ডটা অনেক ব্যবহার করে থাকবেন। কিন্তু বারে বার কি আই লাইক দিস, আই লাইক দ্যাট বলতেই থাকবো আমরা? না, এক এক জায়গায় আমরা লাইক ওয়ার্ডটা ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিম ইউজ করে এক্সামিনারকে দেখিয়ে দিতে পারবো যে আমরা অনেক কিছু জানি, আমাদেরও অনেক ভোকাবুলারি স্ট্রং, আমরা অনেক সিনোনিমস জানি। তাহলে তো এক্সামিনার আমাদেরকে বেশি বেশি করে স্কোর দিবে, তাই না? 7 এর বদলে 8 দিয়ে দিবে, কারণ আপনি অনেক সুন্দর সুন্দর সিনোনিমস ইউজ করেছেন। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করে ডু ইউ লাইক টু রিড, আপনাকে আপনার এক্সামিনার জিজ্ঞেস করলো আপনি কি পড়তে পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন, তখন আপনি বলবেন ইয়েস আই লাইক রিডিং। আপনি আই লাইক না বলে আরো সুন্দর সুন্দর কিছু সিনোনিমস ব্যবহার করতে পারেন। যেমন আই এম ফন্ড অফ রিডিং। ফন্ড অফ মানে আই লাইক, লাইকের আরেকটা সিনোনিম হলো ফন্ড অফ। অথবা আরো একটা সিনোনিম আছে আই এম ওয়ান ফর রিডিং, এটাও আরেকটা সিনোনিম অফ লাইক। তো এভাবে করে অনেক ওয়ার্ডস এর অনেক রকম সিনোনিমস আছে যেগুলা আপনারা পড়ে আসলে একটু মুখস্থ করে একটু প্র্যাকটিস করে করে আপনারা যদি ইউজ করেন আপনাদের আইএলটিএস স্পিকিং এ, তাহলে আপনাদের স্কোর 6 থেকে অনেক ইজিলি 7-8 এ চলে যাবে। কারণ আপনার এক্সামিনার বসে বসে এগুলাই নোটিস করবে যে সে কি সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করছে, সে কি একটা ওয়ার্ড বারে বার ইউজ করছে। তো বারে বার লাইক ওয়ার্ডটা ইউজ না করে একবার ফন্ড অফ বলবেন, আরেকবার ওয়ান ফর বলবেন। এভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিম ব্যবহার করে আপনি আপনার সেন্টেন্স স্পিকিং, আপনার স্পিকিং স্কিলকে আরো গর্জিয়াস করে ফেলতে পারেন, তাই না? সো এইভাবে করে আমরা আরো আমরা সিনোনিমস ইউজ করে ফেলবো আমাদের আইএলটিএস স্পিকিং সেন্টেন্সে। এটাই ছিল আমাদের এই অংশটুকু। কানেক্টরস ব্যবহার করবেন, যেটা বললাম আমরা দেখলাম কেমনে কানেক্টরস ব্যবহার করতে হয়, আইডিয়াস অ্যাড করার জন্য, আইডিয়াস কন্ট্রাস্ট করার জন্য, কেমনে সিনোনিমস আমরা কানেক্টরস কেমনে ইউজ করব। এরপর আমরা দেখব কেমনে কমপ্লেক্স গ্রামার আমরা মাঝে মাঝে আমাদের সেন্টেন্সে ব্যবহার করার চেষ্টা করব, তাই না? এরপর আমরা এটাও দেখেছি কেমনে ইডিওম্যাটিক এক্সপ্রেশনস আমরা ব্যবহার করার চেষ্টা করব। আরো অনেক ইডিওম্যাটিক এক্সপ্রেশনস আছে আমাদের ইন্টারনেটে, অনেকগুলো অ্যাভেলেবল। ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের আমরা ইডিওম্যাটিক এক্সপ্রেশনস মুখস্থ করে ফেলবো। তারপর আমরা দেখেছি কেমনে সিনোনিমস আমরা ইউজ করে আমাদের সেন্টেন্সটা আরো গর্জিয়াস করে ফেলতে পারি, আমরা এক্সামিনারকে দেখিয়ে ফেলতে পারি যে আমার কাছে অনেক ভালো ভোকাবুলারি আছে ইউজ করার জন্য। এভাবে আমরা সুন্দর সুন্দর আমরা এইসব জিনিস অ্যাপ্লাই করে আমাদের সেন্টেন্স গুলাকে আরো সুন্দর করে ফেলতে পারি, তাই না? যদি আপনারা এতটুকু পর্যন্ত বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনাদের এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে আমি নেক্সট পার্টে মুভ অন করতে পারবো। অলরাইট, আমাকে কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে ওইটাও জানিয়ে দিতে পারেন। অলসো আপনাদের টার্গেট স্কোর কত, আপনারা অনেকে নতুন নতুন আমাদেরকে আবারও জয়েন করেছেন, সো আপনারা আপনাদের টার্গেট স্কোরও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। IELTS এর টার্গেট স্কোর না, আমি টকিং অ্যাবাউট IELTS এর স্পিকিং এর টার্গেট স্কোর আপনাদের কি কি, ওইটাও আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে ম্যাম বা আপু আমার টার্গেট স্কোর স্পিকিং এ হলো 7 অথবা স্পিকিং এ হলো 8, বা আমি এতটাই কনফিডেন্ট যে আমার টার্গেট স্কোর 9। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনাদের টার্গেট স্কোর কত, আর অবশ্যই একটা থামস আপ দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। অলরাইট,
আচ্ছা, আমি দেখছি অনেকেই বলছেন আপনারা বুঝতে পেরেছেন। ওকে, গুড টু নো। তাহলে আমরা একটা ওভারভিউ দিয়ে ফেলি যে আমরা আজকে কি কি শিখেছি। আমরা আজকে বেসিক্যালি ফার্স্টে দেখেছি ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি। ব্যান্ড ডেসক্রিপ্টরস হলো কিছু 4টা ব্যান্ড ডেসক্রিপ্টরস আছে আইএলটিএস স্পিকিং এ। এই ব্যান্ড ডেসক্রিপ্টরস গুলো হলো আপনার এক্সামিনার ব্যান্ড ডেসক্রিপ্টরস গুলো দেখে আপনাকে জাজ করবে যে আপনি স্কোর কত পাবেন। এই 4টা ব্যান্ড ডেসক্রিপ্টরস কি কি? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, লেক্সিক্যাল ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সের মধ্যে কি আছে, বেসিক্যালি আপনি কতটা হেজিটেশন ছাড়া আনসার করছেন, আপনি কতটা হেজিটেশন ছাড়া সুন্দরভাবে স্পিকিং করে যেতে পারছেন ইংলিশে, এইটা। লেক্সিক্যাল রিসোর্স হলো আপনার ভোকাবুলারি কতটা স্ট্রং, এইটা। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি হলো আপনি গ্রামারের স্ট্রাকচারটা অ্যাকুরেটলি বলতে পারছেন নাকি না, আর আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স গ্রামার ইউজ করেন নাকি না, এই জিনিসটা। এরপর প্রোনাউন্সিয়েশন হলো বেসিক্যালি আপনি কতটা ক্লিয়ারলি প্রোনাউন্স করে কথা বলতে পারছেন ইংলিশে, আপনার কি বেশি কষ্ট হচ্ছে নাকি ইংলিশে প্রোনাউন্স করতে, এই জিনিসটা। অলসো অ্যাকসেন্ট আর প্রোনাউন্সিয়েশন, এই জিনিসটাও আমরা দেখেছি যে অ্যাকসেন্ট থাকাটা ইজ অ্যালাউড, কিন্তু ক্লিয়ার হতে হবে আপনার অ্যাকসেন্টটা, এটাই মেইন জিনিস। সো আপনার আসলে অ্যাকসেন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে যে আপু অ্যাকসেন্ট কি করব, এখন কি আমি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করা শুরু করব নাকি না। না, এগুলার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট প্রোনাউন্সিয়েশনটা সুন্দর করে ক্লিয়ারলি করলেই হয়ে যাবে। এরপর আমরা দেখেছি আইএলটিএস এর পুরো মডিউলটা। আইএলটিএস এর স্পিকিংটা হলো 3টা পার্টে ডিভাইডেড, 3টা অংশ আছে, 3টা পার্ট আছে, সেকশন আছে আইএলটিএস এর স্পিকিং এ। পার্ট 1টা 4 থেকে 5 মিনিটের মধ্যে হবে, পার্ট 2টা 3 থেকে 4 মিনিটের মধ্যে হবে, এবং পার্ট 3টা আমাদের আবার 4 থেকে 5 মিনিটের মধ্যে হবে। এরপর আমরা দেখেছি পার্ট 1 নিয়ে। পার্ট 1 এ আপনার কি রকম টাইপের টপিক আসতে পারে। পার্ট 1 এ আপনার এক্সামিনার আপনাকে হচ্ছে কি একদম ফ্যামিলিয়ার টপিকস এর উপর কোয়েশ্চেন করবে, যেমন হলো কি আপনাকে পার্সোনাল কোয়েশ্চেন করবে আপনার ফ্যামিলি নিয়ে, আপনি কোথায় থাকেন এটা নিয়ে, আপনার ওয়ার্ক, আপনার স্টাডিজ, আপনার হবিজ নিয়ে, এই সব টাইপের ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স করবে আপনাকে পার্ট 1 এ আপনার এক্সামিনার। এরপর আমরা চলে গিয়েছিলাম পার্ট 2 তে। পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দিয়ে দেওয়া হবে, ওই কিউ কার্ডে আপনার একটা টপিক থাকবে, সাথে কিছু ডিসকাশন পয়েন্টার্সও থাকবে, তার মানে আরো কিছু ওই টপিকের উপর কিছু কোয়েশ্চেন থাকবে। কিউ কার্ডটা পাওয়ার পর আপনাকে 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়া হবে। এই 1 মিনিট প্রিপারেশন টাইমে আপনি একটা কাগজে কলমে আপনি নোটস নিয়ে নিতে পারেন যে আমি এর পরের 2 মিনিটে কি নিয়ে কথা বলবো। এরপরে 1 মিনিট টাইমটা শেষ হওয়ার পর 2 মিনিট টাইম আপনার শুরু হয়ে যাবে, এই 2 মিনিট ধরে আপনাকে টানা ওই কিউ কার্ডের টপিকের উপর আপনার 2 মিনিট টানা কথা বলতে হবে। আর এই টাইমটাতে আপনার এক্সামিনার আপনাকে একটু ডিস্টার্ব করবে না, এটা কোনো কোয়েশ্চেন আনসার সেশন না, দিস সেশন ইজ টোটালি আপ টু ইউ। এরপরে চলে যাব আমরা পার্ট 3 তে। অলরাইট, পার্ট 3 তে হলো হচ্ছে কি পার্ট 1 এ যা কোয়েশ্চেন এসেছিল, পার্ট 2 তে যা কোয়েশ্চেন এসেছিল, ওই যে টপিকটা এসেছিল ওই টপিকের উপর রিলেটেডই আপনাকে আরো কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন করা হবে। ইউজুয়ালি এই পার্টে আরো কিছু টপিক থাকে, যেমন একটু অ্যাবস্ট্রাক্ট টপিক, মানে একটু কঠিন কঠিন টপিক থাকতে পারে এই পার্টটাতে। আর হচ্ছে কি এই পার্টটাতে আপনাকে হচ্ছে কি কিছু ইস্যুস নিয়ে ডিসকাস করতে হতে পারে, এবং কিছু অপিনিয়নসও দিতে হতে পারে এই পার্টটাতে। এরপর হোয়াট হ্যাপেন্স এট ফার্স্ট, সো আপনি যখন রুমটাতে এন্ট্রি নিবেন, আপনি যখন when you enter through the room, তখন আপনি হচ্ছে কি কি এক্সপেক্ট করতে পারেন এই জিনিসগুলা এই পার্টে আমরা ডিসকাস করেছি। যে আপনাকে কিছু কোয়েশ্চেন করা হবে, আপনার নাম জিজ্ঞেস করা হবে, এক্সামিনার নিজের নাম নিজের পরিচয় আপনাকে দিবে, তারপর আপনার আইডি কার্ড দেখতে চাবে, অথবা আপনি কোথা থেকে এসেছেন এটা জানতে চাবে। তো এই পার্টটা কিন্তু আপনার অ্যাসেসমেন্টের অংশ না, আপনাকে এই পার্টে কোনো স্কোর করা হচ্ছে না। এই পার্টটাতে আপনি যেভাবে কিভাবে আনসার করবেন, এই পার্টটাতে একদম শর্ট আনসার করবেন, আপনি একদম শর্ট ভাবে আনসার করে 1 ওয়ার্ডের আনসার দিয়ে শেষ করে দিবেন। এরপরে হচ্ছে কি আমরা একটা স্যাম্পলও দেখে ফেললাম যে এরকম টাইপের টপিক আসতে পারে, আর এরকম টাইপের ওই টপিকের উপরে কিছু কোয়েশ্চেন করতে পারে আপনাকে আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ। এরপর আমরা দেখেছি কি কি টিপস ফলো করতে হবে। ফার্স্ট ইমপ্রেশনস ম্যাটার, ফার্স্ট ইমপ্রেশনটা ভালো রাখার চেষ্টা করবেন। এরপর হলো
আনসার্স এক্সটেন্ড করবেন। এরপর হলো শুধু ইয়েস বা শুধু নো বলে আনসারটা শেষ করে দিবেন না। আমরা হচ্ছে কি আনসারটা ইয়েস বা নো বলার পর আরো এক্সটেন্ড করার চেষ্টা করব। এরপর যখন আপনার টপিকটা একটু কঠিন লাগবে বা এই টপিক নিয়ে আপনার কোনো আইডিয়া নেই, তখন জাস্ট আই ডোন্ট নো বলে শেষ করে দিবেন না, তবুও চেষ্টা করে যাবেন যাতে খাতা খালি না রাখতে হয়। বেসিক্যালি আপনি চেষ্টা করবেন আরো কিছু আনসার করতে, আই ডোন্ট নো বলা যাবে না। এরপর হলো কি মাঝে মাঝে যদি আপনি কোয়েশ্চেনটা শুনতে না পারেন এক্সামিনারের, তাহলে অবশ্যই এক্সামিনারকে আপনি বলতে পারেন কোয়েশ্চেনটা রিপিট করতে। অলরাইট, এরপর হলো কি আমরা দেখলাম কানেক্টরস কেমনে ব্যবহার করতে হয়, এটা আমরা দেখলাম। এরপর দেখেছি যে কমপ্লেক্স গ্রামার ব্যবহার করাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের আইএলটিএস স্পিকিং পার্টে। এরপর আমরা দেখেছি ইডিয়মস ব্যবহার করা। অলরাইট, ইডিয়মস কি আমরা এটাও দেখেছি, আমরা দেখেছি ইডিয়মস ব্যবহার করলে কতটা সেন্টেন্সটা গর্জিয়াস হয়ে যায়। সো আমরা অনেক চেষ্টা করব ইডিয়মস ব্যবহার করতে, কিন্তু উই উইল কিপ ইন মাইন্ড যে ইডিয়মসটা আমরা অনেক ন্যাচারালি ব্যবহার করছি নাকি না। আমরা চেষ্টা করব ইডিয়মসটা খুব ন্যাচারালি ব্যবহার করতে, ফোর্স করে ইডিয়মস গুলো ব্যবহার করব না, ঠিক আছে? এরপর আমরা দেখেছি দ্য ইম্পর্টেন্স অফ সিনোনিমস, আমরা কেমনে একটা ওয়ার্ড বারেবার না বলে ওই ওয়ার্ডটারই ডিফারেন্ট সিনোনিমস ব্যবহার করতে পারি, যাতে সেন্টেন্সটা আরো গর্জিয়াস হয়ে যায়, যাতে আমাদের স্কোর আরো বেড়ে যায়, ব্যান্ড স্কোর আরো বেড়ে যায়। সো এগুলাই ছিল আমাদের আইএলটিএস এর স্পিকিং এর টিপস এন্ড ট্রিক্স গুলা। এরপর আমরা একটু স্যাম্পল কোয়েশ্চেন একটা দেখে ফেলি। Do you like running? Well, I can't say I'm particularly keen on running, but I do go for a run from time to time. Connectors ব্যবহার করেছে এবং সুন্দর করে আনসারটা এক্সটেন্ড করেছে। When was the last time you ran? The last time I went jogging. ran এর একটা সুন্দর সিনোনিম ইউজ করেছে, বারেবার রানিং না বলে সুন্দর মতো সে জগিং ওয়ার্ডটা ইউজ করেছে, একটা সুন্দর সিনোনিম নিয়ে এসেছে। The last time I went jogging, it was still cold. It was a couple of months ago. I really don't run that often. I prefer swimming or going to the gym instead. অনেক সুন্দর করে আনসারটা এক্সটেন্ড করেছে, আর যেটা দেখলাম আমরা সিনোনিমও ব্যবহার করেছে। Do you think running is a good way to stay healthy? Definitely yes, it is a good way to stay healthy. এতটুকু জাস্ট ইয়েস আনসার করে তারা স্টপ করে দেয়নি, তারা আরো আনসারটা অনেক এক্সটেন্ড করেছে। যেটা বললাম ইয়েস অর নো বলে আনসারটা স্টপ করে দেওয়া যাবে না, আরো এক্সটেন্ড করতে হবে। Definitely yes, it is a good way to stay healthy, and running is to cut our calories and build our strength. Moreover একটা ওয়ার্ড ইউজ করলো, সুন্দর একটা কানেক্টর ইউজ করলো। Then there is a large list of psychologists benefits gains from their sport. Okay, so সাইকোলজিস্টের অনেক মানে সাইকোলজিক্যাল অনেক বেনিফিটস তো আছে রানিং এর জন্য। সো এটাই ছিল আমাদের স্যাম্পল। আমরা স্যাম্পলও দেখে ফেললাম কেমনে আনসার করতে হবে কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন আসলে কেমনে আমরা কানেক্টরস দিয়ে কেমনে আনসার এক্সটেন্ড করব, সুন্দর সুন্দর সিনোনিম ইউজ করে কেমনে আনসার এক্সটেন্ড করব। সো এভাবে আমরা সুন্দর করে আনসার করে ফেলবো। অলরাইট, সো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গেই থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি সবার ভালো লেগেছে আজকের সেশনটা। ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।